নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি শঙ্কর, আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ টপিক। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ত্রিপুরা সিভিল সার্ভিস এক্সামিনেশনের যে মেইন সিলেবাসটা রয়েছে, সেই মেইন সিলেবাসের অন্তর্গত পেপার 2 এর সেকশন বি হিস্ট্রি অফ ত্রিপুরা থেকে আজকে আমরা মহারাজা বীরচন্দ্র মাণিক্য সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখুন, তাহলে অনেক বিষয় আপনারা জানতে পারবেন। বীরচন্দ্র মাণিক্য। ত্রিপুরার ইতিহাসে বীরচন্দ্র মাণিক্য সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ। তার সময়কাল থেকে ত্রিপুরা আস্তে আস্তে আধুনিকতার পথে যেতে থাকে, অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্র, যেমন সেটা সামাজিক ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, তখন ত্রিপুরার আধুনিকতার পথে যেতে থাকে। তখন তো ফার্স্ট কি দেখতে পাবো, বীরচন্দ্র মাণিক্য is considered to be father of modern ত্রিপুরা, অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যকে আধুনিক ত্রিপুরার জনক বলা হয়। The social, political and cultural thinking of the princely state started from his time, অর্থাৎ যে রাজ্যের যে আধুনিক যে চিন্তাধারা বিভিন্ন ক্ষেত্রে, যে আধুনিক চিন্তাধারা সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং সাংস্কৃতিক দিক থেকে যে আধুনিক চিন্তাধারাটা শুরু, তার আমল থেকে এটা শুরু হয়েছিল। বীরচন্দ্র was the son of কৃষ্ণকিশোর মাণিক্য। বীরচন্দ্র কৃষ্ণকিশোর মাণিক্যের সন্তান ছিল। কৃষ্ণকিশোর মাণিক্যের বীরচন্দ্র, তারা তিন ভাই ছিল। প্রথম জনের নাম ছিল ঈশানচন্দ্র মাণিক্য, তারপর বীরচন্দ্র মাণিক্য, তারপর উপেন্দ্রচন্দ্র মাণিক্য, এন্ড ব্রাদার অফ ঈশানচন্দ্র মাণিক্য, অর্থাৎ ঈশানচন্দ্র মাণিক্যের ভাই ছিল। অর্থাৎ বীরচন্দ্র সিংহাসন আরোহণের পূর্বে ঈশানচন্দ্র মাণিক্য কিন্তু ত্রিপুরার রাজ সিংহাসনে ছিল। তারপর ঈশানচন্দ্র মাণিক্যের পর রাজা হিসেবে বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরা সিংহাসনে বসেন। It was not easy for him to seize the throne of the kingdom. He had to be fallen in controversy with his brother and nephews. অর্থাৎ ত্রিপুরার সিংহাসন আরোহণ করাটা কিন্তু বীরচন্দ্রের পক্ষে এত সম্ভব ছিল না। তাকে তার সৎ ভাই আর ভাইপোর সাথে বিবাদে পড়তে হয়েছিল। সেই বিবাদটা কি? সেই বিবাদটা হলো উত্তরাধিকার নিয়ে, অর্থাৎ পরবর্তী সিংহাসনের উত্তরাধিকার নিয়ে কাকা, ভাই এবং ভাইপোর মধ্যে কি হয়েছিল? বিবাদ লেগে গিয়েছিল। তো ঈশ্বরচন্দ্রের মৃত্যুর পর কে সিংহাসনে বসবে, সেই উত্তরাধিকার নিয়ে রাজ পরিবারে এক বিবাদ লক্ষ্য করা যায় তখন। সো কি কারণে সেই বিবাদটা, চলুন একবার দেখে আসি। বীরচন্দ্র মাণিক্যের যে পরিবারের সম্পর্কটা, পরিবারের যে গঠনটা, সেটা একটু দেখলে আমরা বুঝতে পারবো। যদিও মেন্সের জন্য যদি আমরা প্রিপারেশন করি, তাহলে সব এক্সামে লেখা ঠিক হবে না, কারণ এটা একদম বাড়তি জিনিস হয়ে যায় একটু, তো এটা লেখলে হবে না। তবে এটা ডিসকাস করবো তার ফ্যামিলির সম্বন্ধে, কারণ একটু ক্লিয়ারিটির জন্য, আমরা যাতে বিবাদের কারণটা একটু বুঝতে পারি। এটা লিখতে হবে না, জাস্ট একটু বোঝার জন্য একটু দেখে নিন কারণটা কেন। বীরচন্দ্র মাণিক্যের বাবা কৃষ্ণকিশোর মাণিক্য। কৃষ্ণকিশোর মাণিক্যের দুজন পত্নী সুদক্ষিণা এবং অখিলেশ্বরী। সুদক্ষিণার ছিল তিনজন সন্তান, ঈশানচন্দ্র মাণিক্য, বীরচন্দ্র মাণিক্য এবং উপেন্দ্রচন্দ্র মাণিক্য। তো কৃষ্ণকিশোর মাণিক্যের পর যে রাজা হয়েছিলেন সে হলেন ঈশানচন্দ্র মাণিক্য। তো ঈশানচন্দ্র মাণিক্যের থাকাকালীন কিন্তু এটা বলে রাখি আগে থেকে যে উপেন্দ্রচন্দ্রের 1851 সালে ওনার মৃত্যু হয়। 1851 সালে কি হয়? উপেন্দ্রচন্দ্রের মৃত্যু হয়ে যায়। অর্থাৎ তখন সুদক্ষিণার শুধু দুজন সন্তান, ঈশানচন্দ্র মাণিক্য এবং বীরচন্দ্র মাণিক্য। অর্থাৎ ঈশানচন্দ্রের রাজত্ব থাকাকালীন উপেন্দ্রচন্দ্রের মৃত্যু হয়। আর অন্যদিকে অখিলেশ্বরীর 6 সন্তান ছিল। তারা হলেন চক্রধ্বজ, নীলকৃষ্ণ, মাধবচন্দ্র, যাদবচন্দ্র, সুরকৃষ্ণা এবং শিবাচন্দ্র। আর অন্যদিকে এই যে ঈশানচন্দ্র মাণিক্যের পত্নীর নাম ছিল, জায়গাটা একদম বাজে হয়েছে, যাই হোক ম্যানেজ করে নিন, চন্দ্রেশ্বরী দেবী ছিল ঈশানচন্দ্র মাণিক্যের স্ত্রী। অর্থাৎ ঈশানচন্দ্র মাণিক্য ও চন্দ্রেশ্বরী তিনজন সন্তান ছিল। ব্রজেন্দ্রচন্দ্র,
নবদ্বীপচন্দ্র এবং রোহিণীচন্দ্র। তো বিষয়টা কি হয়েছিল, বিষয়টা হলো ঈশানচন্দ্র যখন মৃত্যু হয়, ঈশানচন্দ্রের মৃত্যুর পর সমস্যা দেখা দিয়েছিল। তখন বীরচন্দ্র কি দাবি করেন, বীরচন্দ্র দাবি করেন ঈশানচন্দ্র থাকাকালীন নাকি একটি উইল লিখে গেছেন। সে উইলে কি লেখা আছে, সে উইলে লেখা ছিল নাকি ঈশানচন্দ্রের পরবর্তী যে রাজা হবেন সে হলো বীরচন্দ্র মাণিক্য। কিন্তু সেই উইলটার বিরোধিতা করেন অখিলেশ্বরীর দুই সন্তান চক্রধ্বজ এবং নীলকৃষ্ণ, আর ওইদিকে নবদ্বীপচন্দ্র এটার বিরোধিতা করেন। সো তাদের মধ্যে বিচার বিভাগে তাদের মামলা চলতে থাকে, কে পরবর্তী রাজা হবেন। তো বিচার বিভাগে মামলা চলাকালীন ত্রিপুরার সিংহাসনে কে থাকবেন সেই জন্য বীরচন্দ্র মাণিক্যকে ত্রিপুরার ডিফেক্টো কিং অর্থাৎ কার্যকারী রাজা হিসেবে তখন বীরচন্দ্র মাণিক্য কিন্তু সিংহাসনে ছিলেন। তখন কার্যকারী রাজা হিসেবে বীরচন্দ্র মাণিক্য ত্রিপুরার সিংহাসনে ছিলেন। তো শেষ অবধি প্রিভি কাউন্সিলের রায়, অর্থাৎ প্রিভি কাউন্সিল কি, প্রিভি কাউন্সিল হলো তৎকালীন ব্রিটিশ ভারতে একটি বিচার বিভাগীয় সংস্থা, অর্থাৎ সর্বোচ্চ বিচার বিভাগীয় সংস্থা। এখন যেমন ভারতবর্ষে সর্বোচ্চ বিচার বিভাগ সংস্থা হলো সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের মতোই প্রিভি কাউন্সিল ব্রিটিশ ভারতে ছিল একটা সর্বোচ্চ সংস্থা, অর্থাৎ সর্বোচ্চ বিচার বিভাগ সংস্থা। এটা ব্রিটিশের সংস্থা ছিল। সেই প্রিভি কাউন্সিলের রায়ের মাধ্যমে সেই বিবাদটা মীমাংসা হয়। সে রায়ে কি বলা হয়েছিল, সে রায়ে বলা হয়েছিল যে ত্রিপুরার পরবর্তী রাজা হবে বীরচন্দ্র মাণিক্য, অর্থাৎ বীরচন্দ্র মাণিক্য সে রায়ে জিতেছিল। এবং বলা হয় যে এই বীরচন্দ্র মাণিক্য সেই মামলাটি জেতার জন্য চন্দ্রেশ্বরী দেবীর কে পক্ষে নিয়েছিল। কি করেছিল উনি ওনার ছেলে নবদ্বীপচন্দ্রকে কিনা যুবরাজ পদে উত্তীর্ণ করবেন সেই কথা বলে। যদি তিনি রাজা হন, তিনি চন্দ্রেশ্বরী দেবীকে বলেছিলেন যদি আমি রাজা হই তাহলে তোমার ছেলে নবদ্বীপচন্দ্রকে সিংহাসনে যুবরাজ পদে উত্তীর্ণ করাবো। তো চন্দ্রেশ্বরী দেবী মনে করলো ডিলটা খারাপ নয়, তো বীরচন্দ্র মাণিক্যের কথা সে মেনে গেল। তো প্রিভি কাউন্সিলে কি হলো, প্রিভি কাউন্সিলে চন্দ্রেশ্বরী দেবী বলল যে উইলটা যে বীরচন্দ্র মাণিক্য দাবি করছে যে তার সে উইলের মধ্যে তার রাজা হওয়ার কথা ঈশ্বরচন্দ্র অলরেডি লিখে গেছে উইলটার মধ্যে, সেটা নাকি সত্য। সেই কারণে সে রায়ে বীরচন্দ্র মাণিক্যের জিত হয়েছিল এবং সে পরবর্তী রাজা হিসেবে বীরচন্দ্র মাণিক্যকে ঘোষণা করা হয়। ত্রিপুরার পরবর্তী রাজা বীরচন্দ্র মাণিক্য হয়েছিল। However, in view of the decision of the Privy Council on 15 March 1869, he was proclaimed king on 9 March 1817, and on 28 November 1877 the British government conferred on him the title of Maharaja. অর্থাৎ কি বলা হয়েছে যে প্রিভি কাউন্সিলের যে ডিসিশনটা, যে রায়টা দিয়েছিল, যে মীমাংসা করেছিল সেই বিবাদটা যে রাজ পরিবারে চলছিল, সেই বিবাদটা যে মীমাংসা করেছিল তার রায় হয়েছিল 15 মার্চ 1869 সালে। তখন তাকে ওই রায় অনুসারে তাকে অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যকে 9 মার্চ 1870 সালে রাজা হিসেবে ঘোষণা করা হয়। আর 28 নভেম্বর 1877 সালে ব্রিটিশ গভর্নমেন্ট বীরচন্দ্র মাণিক্যকে মহারাজা পদে ভূষিত করেন, অর্থাৎ মহারাজা উপাধিতে তাকে ভূষিত করা হয়। During his tenure, various significant steps were taken in the administrative, social, economic and another field of the state. তার সময়কালে নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছিল। কী ক্ষেত্রে নেওয়া হয়েছিল? অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থাৎ প্রশাসনিক, সোশ্যাল সামাজিক, ইকোনমিক অর্থনৈতিক এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যটাকে উন্নত করার জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নতকর স্টেপ নেওয়া হয়েছিল, অর্থাৎ বিভিন্ন সংস্করণ তার বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসা হয়েছিল। Various administrative reforms were carried out during his tenure with the help of political agent, অর্থাৎ পলিটিক্যাল এজেন্টের সাহায্যে তখন এই রাজ্যে বিভিন্ন প্রশাসনিক সংস্করণ করা হয়েছিল। বিভিন্ন প্রশাসনিক সংস্করণ বলতে রাজ্যকে কিভাবে উন্নতভাবে এটাকে পরিচালনা করা যায় এবং কি
প্রশাসনিক ক্ষেত্রে কিভাবে একটু পরিবর্তন করা যায় যাতে করে রাজ্যের প্রশাসনিক উন্নত হয়, সেই ব্যাপারটা তখন পলিটিক্যাল এজেন্টের সাহায্যে সেটা সংস্করণ করা হয়েছিল। ত্রিপুরা এন্টার্ড দ্য মডার্ন এরা ডিউরিং দ্য রেইন অফ বীরচন্দ্র মাণিক্য, অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যের শাসনকালে ত্রিপুরা আধুনিক যুগে প্রবেশ করেছিল। অর্থাৎ ওই সময় বীরচন্দ্র মাণিক্যের সময় ত্রিপুরার বিভিন্ন ক্ষেত্রে, সেটা রাজনৈতিক, প্রশাসনিক, সাংস্কৃতিক দিক থেকে ত্রিপুরা আধুনিকতার প্রকাশ হয়েছিল। অর্থাৎ ত্রিপুরা তখন নানানভাবে উন্নত হতে শুরু হলো। অর্থাৎ ত্রিপুরা একটু ডেভেলপমেন্ট স্তরে আস্তে আস্তে যেতে শুরু করলো। অর্থাৎ আমরা যখন ত্রিপুরা পাচ্ছি সেটার আধুনিক চিহ্নটা কিন্তু বীরচন্দ্র আমল থেকে শুরু। Efforts to modernize Tripura begin in all aspects of administration, law, education, social reform. ত্রিপুরাকে আধুনিক করতে কি কি ক্ষেত্রে আধুনিক করতে? অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক ক্ষেত্রে, আইন ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে এবং সামাজিক সংস্কারের ক্ষেত্রে ত্রিপুরাকে আধুনিক করে তুলতে, ওই সব ক্ষেত্রগুলিকে আধুনিক করে তুলতে সেটার জন্য অভূতপূর্ব চেষ্টা করা হয়। Now we will discuss various reforms in details that were taken by him. অর্থাৎ বীরচন্দ্র মাণিক্যের নেওয়া বিভিন্ন সংস্করণ সম্বন্ধে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। অর্থাৎ বিশেষভাবে আমরা এটা এখন আলোচনা করব। তারপর নেক্সট পয়েন্ট হলো বীরচন্দ্র এজ এন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মার, প্রশাসনিক সংস্কারক হিসেবে বীরচন্দ্রের ভূমিকা। The contribution of Birchandra Manikya as an administrative reformer is significant. একজন প্রশাসনিক সংস্কারক হিসেবে বীরচন্দ্রের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। The appointment of political agent of Tripura started from his time. Political agent-এর যে নিয়োগ সেটা তার সময় থেকে শুরু হয়েছিল। Although the British government hired political agent for their own purpose, যদিও ব্রিটিশ গভর্নমেন্ট সে পলিটিক্যাল এজেন্টদেরকে নিজেদের স্বার্থের জন্য নিয়োগ করেছিল। The British government assured the king that political agent would not affect the king's power in the kingdom. অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট ত্রিপুরা রাজাকে আশ্বস্ত করেছিল, অর্থাৎ ব্রিটিশ গভর্নমেন্ট ত্রিপুরা রাজাকে আশ্বস্ত করেছিল যে পলিটিক্যাল এজেন্ট ত্রিপুরার রাজার ক্ষমতার উপর কোনো দখলদারি করবে না। AWB Power is the appointed as first political agent, অর্থাৎ AWB Power ত্রিপুরার প্রথম পলিটিক্যাল এজেন্ট হিসেবে নিয়োগ হয়েছিল। বীরচন্দ্র মাণিক্য took initiative to bring about the constitutional change. এই রাজ্যের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য, অর্থাৎ শাসনতান্ত্রিক পরিবর্তন আনার জন্য বীরচন্দ্র মাণিক্য নানা পদক্ষেপ গ্রহণ করেছিল। He also carried out court reform. সে বিচারালয়ের সংস্কারও করেছিল। He set up a tribunal, the Khas Appellate Court, in the imitation of Privy Council of Britain. প্রিভি কাউন্সিল আগে বলেছিলাম, প্রিভি কাউন্সিল হলো তৎকালীন ব্রিটিশ ভারতে সর্বোচ্চ বিচারালয় সংস্থা। সেই সর্বোচ্চ বিচারালয় সংস্থার মতো বীরচন্দ্র মাণিক্য তার রাজ্যে একটি খাস আপিল আদালত তৈরি করেছিল, সেটি প্রিভি কাউন্সিলের অনুকরণে। There were 2 judges in this court. সেই কোর্টে দুজন জাজ ছিল, দুজন বিচারপতি ছিল সেই কোর্টে। He set up the excise department and the stamp department in the imitation of British administration. ব্রিটিশ প্রশাসনের অনুকরণে তিনি রাজ্যে আবগারি বিভাগ ও স্টাম্প বিভাগ স্থাপন করেন। And introduced the rules of document registry, অর্থাৎ দলিল রেজিস্ট্রির নতুন নিয়ম তার সময়ে চালু হয়েছিল। During his reign, Tripura was divided into 3 parts. Tripura was divided into 3 parts for the convenience of administration. প্রশাসনিক সুবিধার্থে ত্রিপুরাকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল তার সময়। প্রথমটি হলো নর্থ সেকশন,
মিডল সেকশন এবং সাউথ সেকশন। দ্য ডিপার্টমেন্টাল workplaces of these sections were কৈলাসহর for north section, আগরতলা for middle section, উদয়পুর for south section। অর্থাৎ প্রশাসনিক সুবিধার্থে ত্রিপুরাকে তখন 3টি বিভাগে বিভক্ত করা হয়েছিল। প্রথমটি হলো নর্থ সেকশন উত্তর ভাগ, মিডল সেকশন মধ্যভাগ এবং সাউথ সেকশন দক্ষিণ ভাগ। এবং সেটির যে কার্যালয় ছিল, যে ডিপার্টমেন্টাল কার্যালয় ছিল, এটা হলো নর্থ সেকশনের জন্য ছিল কৈলাসহর, মিডল সেকশনের জন্য ছিল আগরতলা এবং সাউথ সেকশনের জন্য ছিল উদয়পুর। এবং পরবর্তীতে সেটি সাউথ সেকশনের যে কার্যালয়টি উদয়পুর, তা পরিবর্তিত করে সেটাকে সুনামুড়ায় নিয়ে আসা হয়েছিল। Apart from this, he brought out another administrative reforms also performed by him. তাছাড়া আমরা এখন বীরচন্দ্র মানিক্যের দ্বারা অন্যান্য প্রশাসনিক সংস্কার সম্বন্ধে একটু নজর রাখব। A noteworthy reform was the introduction of municipality at Agartala in 1871. একটি লক্ষণীয় সংস্কারক হিসেবে বলতে গেলে 1871 সালে আগরতলায় প্রথম মিউনিসিপ্যালিটি স্থাপন করা হয়। In this institution, political agent was appointed as chairman. অর্থাৎ প্রথম এই ইনস্টিটিউশনে অর্থাৎ এই মিউনিসিপ্যালিটিতে চেয়ারম্যান হিসেবে কিন্তু পলিটিক্যাল এজেন্টেরই নিয়োগ করা হতো। And in 1874, municipal law were enacted. প্রথম মিউনিসিপ্যাল আইন 1874 সালে পাশ করা হয়। For the first time in the state, budget was introduced. অর্থাৎ বীরচন্দ্র আমলে কিন্তু রাজ্যে প্রথম বাজেট সিস্টেম চালু হয়েছিল। However, the credit went to a royal administrator, বাবু নীলমণি দাস। বাজেট পরিচালনার সে ক্রেডিটটা দিতে হয় বাবু নীলমণি দাসকে। On 1st October 1875, one post office was opened at Agartala. 1875 সালে 1 অক্টোবর আগরতলায় একটি ডাকঘর স্থাপন করা হয়। It was decided that the expense would be borne by the state government. অর্থাৎ এটা সিদ্ধান্ত করা হয়েছিল যে সে ডাকঘর পরিচালনা করতে যা খরচ করবে তা বহন করবে রাজ্য সরকার, and would be managed by Indian Postal Authority. আর কে পরিচালনা করবে? সেটা পরিচালনা করবে ভারতীয় ডাকঘর সংস্থা। The census operation was completed during his time in 1881. 1881 সালে ত্রিপুরা রাজ্যে এই প্রথম বীরচন্দ্র আমলে জনগণনা কার্যকর হয়। This was the first attempt of modern census of India also for his state. এই জনগণনাটি ছিল ভারত এবং এই রাজ্যের জন্য আধুনিকভাবে সম্পাদিত একটি জনগণনা। A noteworthy achievement was enacted during his time to pass 3 acts relating the police, the excise, and the landlords and the tenants. পুলিশ, এক্সাইজ অর্থাৎ আবগারি বিভাগ, and landlords জমিদারি, টেনেটস প্রজাদের নিয়ন্ত্রণ ক্ষেত্রে তার আমলে 3টি আইন পাশ হয়েছিল। The king took a wise step to organize a ব্যবস্থাপক সভা। রাজা একটি ব্যবস্থাপক সভারও স্থাপন করেছিলেন। This decision was taken when he felt absence of energetic and veteran officer to steer affairs of the state. অর্থাৎ ব্যবস্থাপক সভার স্থাপন করার যে সিদ্ধান্তটি তিনি তখন নিয়েছিলেন যখন রাজ্যে উপযুক্ত ও দক্ষ আধিকারিকের অভাবে শাসন কার্য পরিচালনাটা কষ্টকর হয়ে পড়েছিল। অর্থাৎ সেই ব্যবস্থাপক সভার মাধ্যমে যাতে শাসন কার্যটাকে যাতে একটু নিয়ন্ত্রণ করা যায়, যাতে এটা ভালোভাবে পরিচালনা করা যায়, সেই জন্য ব্যবস্থাপক সভাটি স্থাপন করা হয়েছিল রাজ্যে। নেক্সট পয়েন্ট হলো, এজ এ
সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক হিসাবে বীরচন্দ্র মানিক্যের ভূমিকা। বীরচন্দ্র মানিক্য ওয়াজ এ প্রমিনেন্ট সোশ্যাল রিফর্মার। বীরচন্দ্র মানিক্য একজন উল্লেখযোগ্য সমাজ সংস্কারক ছিলেন। By a judicial order in July 1878, the age-old practice of slavery was abolished, and by a similar step, the feudal practice of July was also abolished in 1878. এখানে কি বলতে চাইছে? এখানে বলতে চাইছে যে একটা বিচারের রায়ে জুলাই 1878 সালে অনেক দিনের পুরানো একটি প্রথা, যে প্রথাটা হলো দাসত্ব প্রথা, সেটাকে রদ করা হয়েছিল। অ্যান্ড বাই এ সিমিলার স্টেপ, অর্থাৎ সেম বিচারগত রায়ে, দ্য ফিউডাল প্র্যাকটিস অফ জুলাই ওয়াজ অলসো অ্যাবলিশড। জুলাই নামে একটা প্রথা ছিল তৎকালীন সময়ে, সেটাকে রদ করা হয়েছিল কত খ্রিস্টাব্দে? 1878 সালে। হি ব্যান্ড দ্য প্র্যাকটিস অফ সতী ইন 1889। সে সতীদাহ প্রথাটাকে রদ করেছিল 1889 সালে। সতীদাহ প্রথা সম্বন্ধে আপনারা অবশ্যই জানেন। তৎকালীন সময়ে সতীদাহ প্রথা কি ছিল? সতীদাহ প্রথা হলো স্বামীর মৃত্যুর পর স্বামীর মৃতদেহকে সৎকারের সময় স্বামীর মৃতদেহের সাথে জীবন্ত স্ত্রীকে সেই সৎকারে স্বামীর সাথে পুরানো হতো। হি ব্যান্ড দ্য প্র্যাকটিস অফ সতী ইন 1889 ইন দ্য ইন্টারেস্ট অফ সাহেব উমাকান্ত। সাহেব এবং উমাকান্তের আগ্রহ অনুসারে 1889 সালে সতীদাহ প্রথাটাকে রদ করা হয়েছিল। As a social reformer, he was in favor of abolishing caste system. একজন সমাজ সংস্কারক হিসেবে তিনি জাতিভেদ প্রথা তুলে দেওয়ার পক্ষপাতী ছিলেন। একজন দক্ষ প্রশাসক ও সমাজ সংস্কারক হিসেবে বীরচন্দ্রের ভূমিকা আলোচনা করার পর এখন আমরা দেখব শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি কি কি পদক্ষেপ নিয়েছিলেন। His role as reform in education. শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তার ভূমিকা। মহারাজা বীরচন্দ্র মানিক্য took the responsibility of improving education system of inhabitant of Tripura. মহারাজা বীরচন্দ্র মানিক্য ত্রিপুরাবাসীদের শিক্ষার উন্নতির জন্য, ত্রিপুরাবাসীদেরকে শিক্ষায় উন্নতি করার জন্য যে দায়িত্বটুকু তিনি কিন্তু নিজের হাতে নিয়েছিলেন। To improve the education system, he established first high school of Tripura named Agartala Government High School on 15 December 1819. তিনি শিক্ষায় উন্নতি করার উদ্দেশ্যে তিনি আগরতলায় প্রথম উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এটা কবে করেছিলেন? 15 ডিসেম্বর 1890 সালে, এবং সেই স্কুলটির নাম হয় আগরতলা গভর্নমেন্ট হাই স্কুল। লেটার ইট নেমড অ্যাজ উমাকান্ত একাডেমি। এখন সেই স্কুলটি উমাকান্ত একাডেমি নামে পরিচিত। ইন 1894 another big school especially for girls was established at Agartala, and it was named after Tulsibhuti, the Manipuri queen of Radhakishore. শিক্ষাক্ষেত্রে তার আরও একটি পদক্ষেপ হলো 1894 সালে তিনি আগরতলায় মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন, এবং যা নামকরণ করা হয়েছিল তুলসীবতী নামে। তুলসীবতী কে ছিল? তুলসীবতী ছিল দ্য মণিপুরি কুইন অফ রাধাকিশোর, অর্থাৎ যিনি রাধাকিশোরের পত্নী আর মণিপুরি কুইন ছিল, অর্থাৎ মণিপুর থেকে বিলং করত, মণিপুরি রাজকুমারী ছিল। নাও ইট ইজ নোন অ্যাজ মহারানী তুলসীবতী হাই সেকেন্ডারি স্কুল। এখন সেই স্কুলটি মহারানী তুলসীবতী হাই সেকেন্ডারি স্কুল নামে পরিচিত, এবং সবাই আমরা স্কুলটিকে ভালোভাবে চিনি। এবং বীরচন্দ্র মানিক্য দ্বারা প্রতিষ্ঠিত উমাকান্ত একাডেমি ও মহারানী তুলসীবতী হাই সেকেন্ডারি স্কুলের কিন্তু ত্রিপুরায় অনেক সুনাম রয়েছে। নেক্সট পয়েন্টে আমরা দেখব সেনাবাহিনী অগ্রগতিতে বীরচন্দ্র মানিক্যের ভূমিকা। হিজ কন্ট্রিবিউশন টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য রয়্যাল আর্মি। মহারাজা বীরচন্দ্র ট্রাইড টু মডার্নাইজ দ্য আর্মড ফোর্স। মহারাজা বীরচন্দ্র মানিক্য আর্মড ফোর্সকে আধুনিকরণের পথে নিয়ে গিয়েছিল। দোজ হু হ্যাড দ্য পাওয়ার টু কন্ট্রোল দ্য আর্মি who were loyal to king were appointed captain. Those who had the power to control the army, যাদের সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ছিল, এবং who were
লয়াল টু দ্য কিং ওয়ার অ্যাপয়েন্টেড ক্যাপ্টেন, এবং যারা রাজার প্রতি আনুগত্য প্রদর্শন করত তারা ক্যাপ্টেন হিসেবে নিয়োগ হতো। দে হায়ার্ড পিপল ইন দ্য আর্মড সেক্টর উইথ দ্য পারমিশন অব দ্য কিং। তারা রাজার অনুমতি অনুসারে সেনাবাহিনীতে লোক নিয়োগ করতে পারত। নেক্সট পয়েন্টে আমরা দেখব সাহিত্য ক্ষেত্রে বীরচন্দ্রের ভূমিকা। হিজ কন্ট্রিবিউশন টু দ্য ফিল্ড অফ লিটারেচার, অর্থাৎ সাহিত্য ক্ষেত্রে তার অবদান। ইন এডিশন টু অ্যাডমিনিস্ট্রেটিভ নলেজ, হি অলসো হ্যাড কনসিডারেবল এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ লিটারেচার। এটা মনে করা ভুল হবে যে তিনি একজন রাজা ছিলেন বলে তার মধ্যে যে শুধুমাত্র প্রশাসনিক জ্ঞান থাকবে সেটা নয়, কিন্তু সাহিত্য ব্যাপারেও কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা ছিল। হি শোড হিজ লিটারাল কোয়ালিটি বাই রাইটিং প্রেম মরীচিকা, অকাল কুসুম, উচ্ছ্বাস, জুলন, হরি অ্যান্ড সুহাগ। তিনি তার সাহিত্যের প্রতিভাটা প্রকাশ করেছিলেন বিভিন্ন লেখনীর মাধ্যমে। সেই লেখাগুলি হলো, তিনি কি কাব্যগ্রন্থ লিখেছিলেন? প্রেম মরীচিকা, অকাল কুসুম, এই সবগুলো কিন্তু বীরচন্দ্র মানিক্যেরই লেখা। উচ্ছ্বাস, জুলন, হরি ও সুহাগ। হি ওয়াজ অলসো কোয়াইট প্যাট্রন অফ আদার কন্ট্রিবিউশন অন লিটারেচার। সে যে নিজে সাহিত্য বিকাশের প্রতি যে নজর দিত তা কিন্তু এরকম নয়, সে অন্যদের সাহিত্যের প্রতি কিন্তু আনুগত্য প্রদর্শন করত। হি স্পেন্ট 50,000 rupees at that time to publish a Bengali version of শ্রীমদ্ ভাগবত, অর্থাৎ বাংলা ভাষায় শ্রীমদ্ ভাগবতকে ওই সময়ে প্রকাশনা করার জন্য তিনি 50,000 টাকা খরচ করেছিলেন। তৎকালীন কিন্তু 50,000 টাকা খুব একটা বড় অ্যামাউন্ট ছিল, এবং বেঙ্গলি ভার্সন শ্রীমদ্ ভাগবতকে প্রকাশ করার জন্য তিনি এই উদ্যোগটা নিয়েছিলেন তৎকালীন সময়ে। হি অ্যারেঞ্জড টু প্রিন্ট বুক শ্রী হরিবিলাস এট হিজ ওন এক্সপেন্স, এবং নিজ উদ্যোগে শ্রী শ্রী হরিবিলাসের পুস্তকটি মুদ্রণের ব্যবস্থাপনা করেন। হি ওয়াজ অ্যাক্লেমড ইন সোসাইটি অফ দ্যাট টাইম ফর প্রিন্টিং দ্য বুক গোবিন্দভাষ্য ব্রহ্মসূত্রের গোবিন্দভাষ্য। সে পুস্তকটি মুদ্রণের কারণে তিনি তৎকালীন সমাজে খুব সুনাম অর্জন করেছিলেন, অর্থাৎ তিনি খুব প্রশংসিত হয়েছিলেন। প্রমিনেন্ট এডুকেশনিস্ট ডক্টর দীনেশ চন্দ্র সেন ওয়াজ এবল টু পাবলিশ হিজ ওন বুকস ডিউ টু বীরচন্দ্র মানিক্য, অর্থাৎ বীরচন্দ্রের কারণে কিন্তু তৎকালীন একজন প্রসিদ্ধ শিক্ষাবিদ দীনেশচন্দ্র সেন তিনি তার নিজের বইটুকুকে প্রকাশনা করার সুযোগ পেয়েছিলেন। Moreover, it was during his tenure Bengali was used as the official language in the administrative field, অর্থাৎ তার সময় কিন্তু বাংলা ভাষা একটি সরকারি ভাষা হিসেবে প্রশাসনিক ক্ষেত্রে ব্যবহার শুরু হয়। Moreover, he also paid attention to the health of the state. তাছাড়াও তিনি এই রাজ্যের স্বাস্থ্যের উন্নতির প্রতিও নজর দিয়েছিলেন। The first hospital was established in the city of Agartala in May 1873. রাজ্যের প্রথম যে হসপিটাল সেটা আগরতলা শহরে মে মাসে 1873 সালে তার আমলেই কিন্তু তৈরি করা হয়েছিল। He started vaccinating in the state. তিনি প্রথম রাজ্যে টিকাদানের ব্যবস্থা করেন, এবং তখনই ব্যবস্থা করেন যখন ত্রিপুরা একটি কলেরা মহামারীতে আচ্ছন্ন ছিল। He started vaccinating in the state when the state was affected by cholera epidemic, অর্থাৎ 1873 সালে ওই বছরে যখন ত্রিপুরা কলেরা মহামারীতে আচ্ছন্ন হয়ে পড়েছিল তখনই কিন্তু তিনি রাজ্যে প্রথম টিকাদানের ব্যবস্থা করেন, যাতে কলেরা মহামারী থেকে ত্রিপুরাবাসীকে সুস্থ করে তোলা যায়। অবশেষে আমরা কনক্লুশন এসে পড়লাম। মহারাজা বীরচন্দ্র মানিক্য passed away in 1896. তিনি 1896 সালে পরলোক গমন করেন। His contribution in taking Tripura on the path of modernity is highly admirable, এবং ত্রিপুরাকে আধুনিকতার পথে নিয়ে যেতে তার যে অবদান তা খুবই প্রশংসনীয়। In fact, his contribution to the development of Tripura in every field is not to be forgotten, অর্থাৎ বলা হয়েছে এখানে যে
তার যে অবদান, ত্রিপুরাকে উন্নতি করার পেছনে তার যে অবদান, এবং প্রত্যেকটা ফিল্ডে হতে পারে, সেটা প্রশাসনিক ক্ষেত্রে হোক, সেটা সাহিত্যিক ক্ষেত্রে হোক, সাহিত্য ক্ষেত্রে হোক, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, বা যে যে ক্ষেত্রে তিনি তার অবদান রেখে গেছেন তা ভোলার মতো নয় কিন্তু। তো ভিডিওটা এখানেই সমাপ্ত হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবে না, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাথে বেল আইকনে ক্লিক করে নেবে, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। এবং আমি শীঘ্রই পরবর্তী একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো।